তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের প্র্যাকটিস সেট মানে মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার 10। তো আগের ক্লাসগুলো তোমরা যদি দেখতে চাও এই সিরিজে তাহলে কিন্তু প্লেলিস্টে সুন্দর করে রাখা আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। প্লেলিস্টের নাম হচ্ছে পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলছে আমরা কিন্তু ইডিয়াম দিয়ে ক্লাসটা শুরু করব, ইডিয়াম দিয়ে। হ্যাঁ, তো ফার্স্ট 1 নম্বর কি বলছে দেখো ইডিয়ামের, বলছে টু নিপ। এই নিপ মানে কি? এই নিপ মানে হচ্ছে বিনষ্ট করা। নিপ মানে হচ্ছে বিনষ্ট করা, নিপ মানে হচ্ছে বিনষ্ট করা। আর বার্ড মানে কি? টু নিপ ইন দ্য বার্ড। বার্ড মানে হচ্ছে কুড়ি, বার্ড মানে আমরা কুড়ি বলতে পারি, ফুলের কুড়ি হয় না? তাহলে কুড়িটা কিন্তু একটা শুরুর সময়, কোনো একটা ফুলের যে কুড়ি হচ্ছে সেই কুড়িটা হচ্ছে একটা শুরুর সময়, শুরুর মুহূর্ত। কোনো কিছু বড় হবে, বড় হয়ে গেলে তো বড় হয়ে গেল, কিন্তু সে বড় হওয়ার তো একটা সূত্রপাত থাকে। তাহলে এই কুড়ি একটা হচ্ছে সূত্রপাত, শুরুর সময়। এবং সেই শুরুর সময়ে আমি কি করলাম? ফুলের কুড়িটাকে বিনষ্ট করে দিলাম, নষ্ট করে দিলাম। তার মানে তাকে কিন্তু আমি আর বড় হতে দিলাম না, বড় হওয়ার থেকে তাকে থামিয়ে দিলাম। তার মানে শুরুতেই কাউকে থামিয়ে দেওয়া। তাহলে টু নিপ ইন দ্য বার্ড ইজ ইকুয়াল টু অপশন এ, টু স্টপ সামথিং, কোনো কিছুকে থামিয়ে দেওয়া অ্যাট দ্য স্টার্ট, শুরুতেই। তাহলে কুড়ি অবস্থাতেই নষ্ট করে দিলাম ফুলটাকে, তার মানে স্টপ করে দিলাম অ্যাট দ্য স্টার্ট, শুরুতেই। ক্লিয়ার? তাহলে একের এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দুদাগ। হ্যাঁ, দুদাগের ইডিয়াম কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে পিক মানে তোলা, টু পিসেস। পিসেস মানে কি? টুকরো। পিস মানে টুকরো, একদম। পিস মানে কি? পিস মানে হচ্ছে টুকরো। প্রত্যেকটা ছোট ছোট টুকরোকেও কিন্তু পিক মানে কি? তোলা। পিক মানে হচ্ছে তোলা। এবার মনে করো একজন ব্যক্তি সে হচ্ছে কি? ডিটেকটিভ। একজন ব্যক্তি সে হচ্ছে কি? গোয়েন্দা। লিখলাম আমরা গোয়েন্দা লিখতে পারি। একজন ব্যক্তি সে হচ্ছে কি না? গোয়েন্দা। এবার গোয়েন্দা কি করেছে? একটা মার্ডার কেস কিন্তু ইনভেস্টিগেট করছে, এবং কোনো নির্দিষ্ট একটা প্লেসে, যে প্লেসে মার্ডারটা হয়েছে সেই স্পটে সে গেছে, এবং স্পটে গিয়ে যে ছোট ছোট টুকরো ছিল, ছোট ছোট পিস ছিল, প্রত্যেকটা টুকরো কিন্তু তুলে সে পর্যবেক্ষণ করছে, এবং ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সেগুলোকে কিন্তু সে অ্যানালাইজ করবে বলে রেখে দিচ্ছে। তাই বলছে পিক টু পিসেস, প্রত্যেকটা টুকরো ভালো করে তুলে দেখছে এবং অ্যানালাইজ করছে। তাহলে আমরা বলতে পারি গোয়েন্দা কি করছে? অ্যানালাইজ, বিশ্লেষণ করছে ক্রিটিক্যালি, একদম ভালোভাবে কিন্তু সে বিশ্লেষণ করছে। তাহলে পিক টু পিসেস, প্রত্যেকটা টুকরো টুকরো তোলা, তার মানে কি? অ্যানালাইজ ক্রিটিক্যালি, একদম ভালোভাবে বিশ্লেষণ করা। দুয়ের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট ইডিয়াম কি বলছে দেখো, 3 নম্বর ইডিয়াম কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে টু ক্লিপ। ক্লিপ মানে কি? ক্লিপ, মেয়েরা ক্লিপ পরে চুলে, তো সেইটা হচ্ছে ক্লিপ। তাহলে টু ক্লিপ ওয়ান্স উইংস মানে মনে করো উইং মানে হচ্ছে ডানা, উইংস মানে কি? উইংস মানে হচ্ছে ডানা, আর ক্লিপ মানে হচ্ছে ক্লিপ। তো কোনো পাখির ডানাতে যদি আমি ক্লিপ দিয়ে দিই তার মানে কি? তার মানে হচ্ছে তার স্বাধীনতা কিন্তু আমি খর্ব করলাম, তাকে ওড়ার থেকে আমি আটকে রাখলাম। তার যে ওড়ার যে ক্ষমতা, পাওয়ার, সেই পাওয়ারটা থেকে কিন্তু তাকে আমি বঞ্চিত করলাম এই ক্লিপ পরিয়ে। ক্লিয়ার? তাহলে টু ক্লিপ ওয়ান্স উইংস, কারোর যে ডানা, সেই ডানায় ক্লিপ পরানো, তার মানে তার পাওয়ার থেকে তাকে বঞ্চিত করা। ক্লিয়ার? তাহলে চলে আসো, আমরা কি করব? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টু ডিপ্রাইভ ওয়ান। ডিপ্রাইভ মানে কি? এই ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা। ডিপ্রাইভ মানে কি? ডিপ্রাইভ মানে কিন্তু বঞ্চিত করা, বঞ্চিত করা। ক্লিয়ার? ডিপ্রাইভ মানে কি? ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা। তাহলে টু ডিপ্রাইভ ওয়ান অফ, দেখো ডিপ্রাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অফ বসবে। তাহলে ডিপ্রাইভ ওয়ান অফ পাওয়ার, কারোর ক্ষমতা থেকে, কারোর স্বাধীনতা থেকে কাউকে বঞ্চিত করা, তার মানে হচ্ছে টু ক্লিপ ওয়ান্স উইংস। তাহলে 3 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 4 দাগ কি বলছে দেখো, বলছে ওয়াইজ মেন মানে পণ্ডিত বা জ্ঞানী মানুষেরা ফলো। ফলো কিন্তু ভার্বের কোন ফর্ম? ফলো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে ওয়াইজ মেন, পণ্ডিত মানুষেরা ফলো করে নোবেল আইডিয়াস মানে মহৎ যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে ফলো করে। whereas মানে যেখানে, ফুলস মানে বোকারা, ডিসরিগার্ডেড, এই ডিসরিগার্ডেড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে সিম্পল পাস্ট, PAST, এটা কিন্তু মাথায় রাখো। আমরা আসবো দেম, মানে বলতে চেয়েছে যখন ওয়াইজ মেনরা, পণ্ডিত মানুষেরা, জ্ঞানী মানুষেরা ফলো করে নোবেল আইডিয়াস, মহৎ যে চিন্তাধারাগুলোকে, whereas যেখানে বোকারা কি করে? ডিসরিগার্ডেড, অসম্মান করে তাদেরকে, ডিসরিগার্ডেড আছে কিন্তু। ক্লিয়ার? তো দেখো এই বাক্যটা পড়ে আমরা কি বুঝলাম? বাক্যটা কিন্তু একটা ইউনিভার্সাল সত্যি কথা আমাদেরকে বলতে চেয়েছে। ইউনিভার্সাল মানে একটা চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ, TRUTH,
ইউনিভার্সাল ট্রুথ। আর যে বাক্যগুলোর মধ্যে দিয়ে ইউনিভার্সাল ট্রুথ, কোনো চিরন্তন সত্য কথা বা চিরন্তন কথা প্রকাশ করা হয়, সেই বাক্যটা সবসময় কি হবে? সিম্পল, SIMPL, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 এ হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে প্রথম ভার্বটা কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু পরের ভার্বটা কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটা কিন্তু ফার্স্ট ফর্মে করতে হবে। শুধু কি করতে হবে? ডিসরিগার্ড করতে হবে। ডিসরিগার্ড কি করতে হবে? ডিসরিগার্ড, DISREGARD, কারণ ইউনিভার্সাল ট্রুথ হলেই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। কি হবে? ওয়াইজ মেন ফলো নোবেল আইডিয়াস whereas fools disregardedটা কি হবে? ডিসরিগার্ড দেম। বোকা মানুষেরা কিন্তু সেই মহৎ ধারণাগুলোকে অসম্মান করে। ডিসরিগার্ডেড কাটা, ইডিটা কিন্তু কাটা যাবে। ওকে, এবার যেমন নেক্সট কোয়েশ্চেন, 4 দাগ হয়ে গেল, 5 দাগ। ইররের নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, ইররের নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখবো 5, কোয়েশ্চেন নম্বর 5 কি বলছে? অশোকা দ্য গ্রেট, বলছে অশোকা সেই মহান সম্রাট অশোক ওয়াজ রিগার্ডেড, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, অন্যের দ্বারা সম্মানিত হতেন। ক্লিয়ার? তাহলে অশোকা দ্য গ্রেট ওয়াজ রিগার্ডেড, সম্মানিত হতেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড, মানে পৃথিবী যে সমস্ত বিখ্যাত সম্রাটদেরকে প্রডিউস করেছে, তৈরি করেছে, তাদের মধ্যে একজন ছিলেন সম্রাট অশোক। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে কি দেখো, রিগার্ড মানে হচ্ছে সম্মান করা, রিগার্ড, REGARD, রিগার্ডেডের পরে আমরা কি দেবো? অ্যাজ দেবো। কোনো কিছু হিসাবে তাকে সম্মান করা হতো, রিগার্ডেড অ্যাজ। যদি সিলেক্টেড, নির্বাচিত, SELECTED, সিলেক্টেডের পরেও অ্যাজ দেবো। তিনি চেয়ারম্যান হিসেবে সিলেক্টেড হয়েছিলেন, হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? তাহলে রিগার্ডেডের পরে অ্যাজ দিলাম, সিলেক্টেডের পরে অ্যাজ দিলাম। এইবার যদি আমরা বলি যে কনসিডার্ড মানে বিবেচনা করা, CONS, কনসিডার্ড, DERED, কনসিডার্ডের পরে আমরা কি দেবো? টু বি, মাথায় রাখবে। তাহলে কনসিডার্ড, হি ইজ কনসিডার্ড, CONSIDERED, হি ইজ কনসিডার্ড টু বি আ গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? হি ইজ কনসিডার্ড টু বি দ্য গ্রেটেস্ট বা এ গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কনসিডার্ডের পরে টু বি, মনে করা, সিলেক্ট মানে মনোনীত হওয়া, রিগার্ড মানে সম্মান করা, রিগার্ডেড অ্যাজ, সিলেক্টেড অ্যাজ, কনসিডার্ড টু বি। কিন্তু যদি আমরা ইলেক্টেড বলি, ইলেক্টেড, ELECTED, ইলেক্টেডের পরে কিন্তু কোনো অ্যাজ বা টু বি বসবে না। হি হ্যাজ বিন সিলেক্টেড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হি হ্যাজ বিন সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছে ভারতবর্ষের, ইলেক্টেড, হি হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে ইলেক্টেডের পরে কোনো অ্যাজ বা টু বি হবে না, রিগার্ডেডের পরে অ্যাজ, সিলেক্টেড অ্যাজ, কনসিডার্ড টু বি। ক্লিয়ার? তাহলে এখানে রিগার্ডের পরে দেখো কোনো অ্যাজ নেই, তাহলে এখানে কি হবে? রিগার্ডেড, এখানে কিন্তু অ্যাজ যুক্ত হবে। অশোকা দ্য গ্রেট ওয়াজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, তোমরা কিন্তু নোট ডাউন করবে। চলো নেক্সট 6 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 6, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে উইল ইউ প্লিজ, তুমি কি দয়া করে, উইল ইউ প্লিজ গিভ মি, আমাকে দেবে, লিটল মিল্ক ফর মাই ক্যাট, আমার বিড়ালের জন্য। এবার ভালো করে বোঝো, বিষয়টা হচ্ছে শুধু লিটল, LITTLE, শুধু লিটল মানে কি? একেবারেই না, একেবারেই না মানে না এর সমান সমান। আর লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে, লিটল কিন্তু আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল। আর যদি শুধু ফিউ বলতাম, শুধু ফিউ, FEW, শুধু ফিউ মানেও কিন্তু সেই একেবারেই না। ফিউ কোথায় বসবে? কাউন্টেবল নাউনের আগে। বোঝা গেল? এবার বিষয়টা হচ্ছে শুধু লিটল আর শুধু ফিউ এর মানে একেবারেই না, এদের আগে যদি আমরা একটা এ যোগ করি তাহলে হবে কিছুটা, এ লিটল, এ ফিউ মানে কিছুটা। ক্লিয়ার? তাহলে এই শুধু লিটল হবে না, এখানে কি হবে? এ লিটল, LITTLE। তুমি কারোর কাছ থেকে যখন তোমার বিড়ালের জন্য দুধ চাইতে যাবে, একেবারেই চাইবে না নাকি কিছুটা চাইবে? কিছুটা চাওয়ার জন্য চাইবে। তাহলে উইল ইউ প্লিজ, তুমি কি দয়া করে, গিভ দেবে, মি আমাকে, আ লিটল মিল্ক, কিছুটা দুধ, ফর মাই ক্যাট। বোঝা গেল? তাহলে লিটল কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসবে, ফিউ কাউন্টেবল নাউনের আগে বসবে, আর শুধু লিটল শুধু ফিউ এর মানে একেবারেই না, কিন্তু এ লিটল, এ ফিউ মানে কিছুটা। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু 2 নম্বর পার্টে ভুল। 6, তাহলে আমাদের ইরর হয়ে গেল। এবার যাবো 7 নাম্বার কোয়েশ্চেনে। 7 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, 7 নাম্বার কোয়েশ্চেন দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 7, এ পার্সন, একজন ব্যক্তি, হু ইজ
নাইদার বা নিদার ওয়েল এক্সপিরিয়েন্স, যার মধ্যে কোনো ভালো দক্ষতা নেই, নর প্রফেশনাল, সে কিন্তু পেশাগতও নয়। তাহলে এইরকম ব্যক্তিকে, যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞও নয়, যে কিন্তু পেশাগতও নয়, তাকে আমরা কি বলবো? অ্যামেচিওর। অ্যামেচিওর বলবো। অ্যামেচিওর মানে কি? অপেশাদার। অপেশাদার, অপেশাদার, তাকে কিন্তু আমরা বলবো। ক্লিয়ার? সঠিক উত্তর 17 ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নেব। ভেটারান। ভেটারান মানে কি? আমরা বলতে পারি ভেটারান মানে হচ্ছে প্রবীণ। প্রবীণ, প্রবীণ, বা আমরা বলতে পারি অভিজ্ঞ। প্রবীণ বা অভিজ্ঞ, এটাকে আমরা ইংলিশে কি বলবো? সামওয়ান হু হ্যাজ লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড। সামওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড, একজন মানুষ যার কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে একটা নির্দিষ্ট ফিল্ডে, তাকে বলবো ভেটারান। ক্লিয়ার? প্রফিশিয়েন্ট মানে কি? প্রফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। প্রফিশিয়েন্ট মানে আমরা বলবো দক্ষ, মানে সামওয়ান হু ইজ স্কিলড ইন ইউজিং সামথিং, বা হু ইজ স্কিলড ইন ডুইং সামথিং। সামওয়ান হু ইজ স্কিলড ইন ডুইং সামথিং বা ইন ইউজিং সামথিং, কোনো কিছু ব্যবহার করাতে বা কোনো কিছু করাতে যে দক্ষ, তাকে বলবো কিন্তু প্রফিশিয়েন্ট। এক্সপার্ট মানে কি? এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ। এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ মানে হচ্ছে এক্সপার্ট, মানে সামওয়ান হু হ্যাজ, একজন ব্যক্তি হু হ্যাজ অথরিটেটিভ এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড। এই সেম একই জিনিস ভেটেরান আর এক্সপার্টের মধ্যে। এক্সপার্ট মানে হচ্ছে একজন ব্যক্তি যার মধ্যে একটা অথরিটেটিভ, একটা বিশাল পাওয়ার আছে, বিশাল নলেজ আছে বা বিশাল এক্সপিরিয়েন্স আছে ইন আ পার্টিকুলার ফিল্ড, তাকে বলবো এক্সপার্ট। ক্লিয়ার? বিশেষজ্ঞ। এবার তাহলে এখান থেকে 7 নম্বরে আমাদের কোয়েশ্চেন কি হলো? অ্যামেচিওর ইজ দ্য কারেক্ট আনসার, যার মধ্যে এক্সপিরিয়েন্সও নেই, যার মধ্যে সে যে প্রফেশনাল নয়, তাকে বলবো অপেশাদার। নেক্সট কোয়েশ্চেন যাবো, 7 দাগ হয়ে গেল। 8 দাগ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 আমাদেরকে বলছে যে, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ওয়ার্ডস রিটেন, বলছে কিছু শব্দ, যে শব্দগুলো রিটেন লেখা হয় অন এ টমস্টোন, একটা সমাধিস্থ যে পাথর, সে পাথরের ওপরে লেখা হয়, ইন দ্য মেমোরি অফ দ্য পার্সন হু হ্যাজ ডাইড, যে মারা গেছে তার স্মৃতিতে যে সমাধির ওপরে যে স্টোনটা থাকে, সেই স্টোনের ওপরে যে লেখাটা, কিছু রাইটিংস, কিছু লেখা হয়, কিছু লাইন বা কিছু ওয়ার্ডস, সেই লেখাগুলোকে আমরা কি বলবো? এপিটাফ ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আমরা বাংলায় কি বলবো? সমাধিস্থ লিপি। সমাধিস্থ লিপি। বোঝা গেল? ভালো করে বুঝবে কিন্তু। এপিটাফ আর স্টিলা, এই দুটোর মধ্যে গোলমাল করলে চলবে না। এই যে টমস্টোন, সমাধির ওপরে একটা টমস্টোন থাকবে, একটা স্টোন থাকবে, একটা ফলক থাকবে, সেই ফলকের ওপরে যে লেখাটা আমরা লিখব, তাকে বলবো এপিটাফ, সমাধিস্থ লিপি। আর স্টিলা কাকে বলে দেখো? স্টিলা হচ্ছে সমাধিস্থ যে টমস্টোন, এই স্টোনটাকে, সমাধিস্থ যে পাথর, সমাধিস্থ পাথরটাকে কিন্তু আমরা বলবো কি? স্টিলা। মানে দ্য আপরাইট টমস্টোন বা দ্য আপরাইট স্টোন অন হুইচ দ্য ওয়ার্ডস আর ইনস্ক্রাইবড, মানে ওয়ার্ডসগুলোকে আমরা এপিটাফ বলবো, যে ওয়ার্ডগুলো লেখা হচ্ছে, আর যে পাথরের উপরে লেখা হচ্ছে সেই পাথরটাকে বলবো স্টিলা বা স্টেলা, যাই বলি না কেন। ক্লিয়ার? দ্য আপরাইট টমস্টোন অন হুইচ দ্য ওয়ার্ডস আর রিটেন, তাকে বলবো কিন্তু সমাধিস্থ পাথর বা ইনস্ক্রাইবড। ক্লিয়ার? তাহলে স্টিলা হয়ে গেল। এপিলগ কাকে বলে? আচ্ছা, প্রলগ যাই আগে। প্রলগ মানে কি? প্রলগ মানে আমরা বলতে পারি প্রস্তাবনা। প্রলগ মানে হচ্ছে প্রস্তাবনা বা ভূমিকা বলতে পারি। ভূমিকা। ক্লিয়ার? প্রস্তাবনা বা ভূমিকা। মনে করো কোনো একটা রাইটিং, একটা লিটারারি ওয়ার্ক আমি লিখবো, একটা বই লিখবো, নভেল লিখবো, তার প্রথমে যে একটা ভূমিকা থাকে সেটাকে আমরা বলি প্রলগ। ঠিক আছে? ইংলিশে কি বলবো? অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ আ লিটারারি ওয়ার্ক বা অ্যান ইন্ট্রোডাকশন টু এ লিটারারি ওয়ার্ক। ক্লিয়ার? আর এপিলগ মানে কি? এপিলগ মানে হচ্ছে উপসংহার। এপিলগ মানে হচ্ছে উপসংহার। উপসংহার আমরা কাকে বলবো? উপসংহার মানে কি? উপসংহার মানে শেষে। ক্লিয়ার? আমরা যদি বলি একটা স্পিচ বা একটা কমেন্ট, আ স্পিচ, আ কমেন্ট অ্যাট দ্য এন্ড অফ আ লিটারারি ওয়ার্ক, একটা লিটারারি ওয়ার্ক মানে কোনো স্টোরি হোক, কোনো নভেল হোক, লেখা শেষ করলাম, তার শেষে তার ওপরে গল্পটা যে বিষয়, সেই বিষয়ের ওপরে আমরা একটা উপসংহার লিখবো, সেটাকেই বলবো কিন্তু এপিলগ। ঠিক আছে? প্রলগ মানে ভূমিকা, উপসংহার মানে আর এপিলগ মানে উপসংহার। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর 8 দাগে কিন্তু এপিটাফ। মাথায় কিন্তু রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। স্টিলা, এপিটাফ গুলিয়ে ফেললে চলবে না। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 9 দাগের আমাদের ওয়ান ওয়ার্ড কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে আর ডিসিশন, একটা সিদ্ধান্ত, হুইচ ক্যান নট বি টেকেন ব্যাক, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে টেকেন ব্যাক মানে আর তোলা যাবে না। ঠিক আছে? তুলে নেওয়া যাবে না, উইথড্র করা যাবে না। আমরা কি বলবো? কোয়েশ্চেন নাম্বার 9 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইরিভোকেবল মানে প্রত্যাহার করা যাবে না। প্রত্যাহার অযোগ্য। প্রত্যাহার অযোগ্য। ক্লিয়ার? যে জিনিসটার প্রত্যাহার করে নেওয়া যাবে না। ইরিভোকেবল, সামথিং দ্যাট ক্যান নট বি
সামথিং দ্যাট ক্যান নট বি রিভোকড, যাকে কিন্তু আর রিভোক করা যাবে না, তুলে নেওয়া যাবে না। ক্লিয়ার? ইরেশনাল মানে কি? ইরেশনাল মানে আমরা বলতে পারি অযৌক্তিক, অযৌক্তিক, অযৌক্তিক তাকে বলবো কিন্তু মানে ইললজিক্যাল বা ইললজিক্যাল বা বলতে পারি আনরিজনেবল, আনরিজনেবল বা ইললজিক্যাল, সামথিং দ্যার ইজ নো রিজন বা দের ইজ নো লজিক, যেখানে কোনো লজিক নেই, কোনো রিজন নেই, তাকে বলবো অযৌক্তিক, ইরেশনাল। ইনফলেবল মানে কি? যে ভুল করতে পারে না, যে ভুল করে না, যে কখনোই কিন্তু ভুল করে না। সামওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, সামওয়ান হু ক্যান নট মেক মিস্টেক তাকে বলবো ইনফলেবল। ইনডেলেবল মানে কি? যা মোছা যায় না, যা মোছা যায় না, যা মোছা যায় না। ক্লিয়ার? মোছা যায় না মানে ইরেজ করা যাবে না, একটা জিনিস আমি বোর্ডে লিখলাম সেই লেখাটাকে আর তোলা যাবে না। ক্লিয়ার? তাহলে সামথিং দ্যাট ক্যান নট বি রিমুভড, সামথিং দ্যাট ক্যান নট বি ইরেজড তাকে বলবো কিন্তু ইনডেলেবল। সি, তাহলে সঠিক উত্তর 9 কিন্তু আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইরিভোকেবল, যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটাকে আর প্রত্যাহার করা যাবে না, সেটাকে বলবো কিন্তু ইরিভোকেবল, অপ্রত্যাহারযোগ্য। নেক্সট, প্রত্যাহার অযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য। নেক্সট কি বলছে দেখো, 10 দাগ আমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে গেল। এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ইফ আই হ্যাড দ্য মানি, ইফ আই হ্যাড দ্য মানি, যদি আমার পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দ্য হাউস, আমি বাড়িটা কিনতাম। তোমাদের একটা নিয়ম বলেছিলাম কি, ইফের সাথে কন্ডিশনাল বাক্য, ইফের সঙ্গে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে বাক্যের অন্য অংশে কি হবে? উড হ্যাভ, WOULD, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসবে। ক্লিয়ার? COULD, উড হ্যাভ বা কুড হ্যাভ বসবে, মাইট হ্যাভ বসবে। তাহলে এখানে দেখো শুধু একটা হ্যাড রয়েছে, এটা তো নিয়মের হ্যাড, হেল্পিং ভার্বের হ্যাড, কিন্তু মেন ভার্বের থার্ড ফর্মের হ্যাড কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এখানে কি বলছে? থাকা বলছে। থাকা ভার্ব কি? থাকা ভার্ব মানে হ্যাভ, আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। তাহলে থাকা ভার্বের থার্ড ফর্ম কি? থাকা ভার্বের থার্ড ফর্ম কিন্তু হ্যাড। ক্লিয়ার? তাহলে এখানে হেল্পিং ভার্বের সঙ্গে হ্যাড, এর সঙ্গে আর একটা হ্যাড কিন্তু যুক্ত হবে, হ্যাড। তাহলে ইফ আই হ্যাড দ্য মানি, যদি আমার টাকা থাকতো, আই উড হ্যাভ বট দ্য হাউস। দেখো উড হ্যাভ একদম পারফেক্ট রয়েছে, উড হ্যাভ, কিন্তু এখানে নিয়মের হ্যাড রয়েছে আর মেন ভার্বের হ্যাড কিন্তু দিতে হবে, দুটো হ্যাড হবে। ইফ আই হ্যাড মানি, আই উড হ্যাভ বট দ্য হাউস। অপশান দেখো, অপশান বি ইজ দ্য কারেক্ট। ইফ আই হ্যাড, দুটো হ্যাড, ইফ আই হ্যাড দ্য মানি, যদি আমার পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দ্য হাউস, আমি বাড়িটা কিনতে পারতাম। আর এই ধরনের বাক্যগুলোর বাংলা কেমন হয়? যদি আমার পয়সা থাকতো আমি কিনতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে তার সঙ্গে দেখা হতো, যদি আমি আরেকটু পড়তাম তাহলে আমি পাস করতাম। এই তাম তো থাকলে কিন্তু এইরকমভাবে আমাদের কনস্ট্রাকশনে করতে হবে। নেক্সট 11 দাগের কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখবো। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 একদম, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে বাফেলো, একটা বাফেলো ক্যান নট ডিফেন্ড করতে পারে না এ বাফেলো। দেখো দুটো এ বাফেলো কেন হবে? বলছে এ বাফেলো ক্যান নট ডিফেন্ড। আচ্ছা আমরা একটু ইরেজ করে নেবো, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি বলছে? এ বাফেলো, একটা বাফেলো ক্যান নট পারে না ডিফেন্ড প্রতিরক্ষা করতে এ বাফেলোকে এগেইনস্ট এ লায়ন। মানে বলতে চেয়েছে একটা বাফেলো আর একটা বাফেলোকে প্রোটেক্ট করতে পারে না, ডিফেন্ড করতে পারে না, প্রতিরক্ষা করতে পারে না এগেইনস্ট এ লায়ন, একটা লায়নের বিরুদ্ধে। তাহলে এ বাফেলো হবে না, প্রথমে একটা বাফেলো আর একটা বাফেলো। আর একটা বললে কি হয় আমাদের বাংলা? আর একটা বা আরেকটা বললে আমরা কি হয়? অ্যানাদার, ANOTHER, মানে বলতে চেয়েছে একটা মানুষ আর একটা মানুষকে, একটা বাফেলো আর একটা বাফেলোকে, একটা সিংহ আর একটা সিংহকে, একটা বাঘ আর একটা বাঘকে। তাহলে এই আর একটা ইংলিশ হচ্ছে অ্যানাদার। ক্লিয়ার? তাহলে হবে এ বাফেলো ক্যান নট ডিফেন্ড অ্যানাদার বাফেলো এগেইনস্ট আ লায়ন। ঠিক আছে, অ্যানাদার হবে, অ্যানাদার। তাহলে এই এটা হবে অ্যানাদার, ANOTHER। অপশন দেখো, এ বাফেলো ক্যান নট ডিফেন্ড অ্যানাদার বাফেলো এগেইনস্ট এ লায়ন, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এ দাগে একদম পারফেক্ট কিন্তু দেওয়া আছে, এ দাগে একদম পারফেক্ট কিন্তু এ দাগে দেওয়া আছে। কি বলেছে দেখো, এ বাফেলো ক্যান নট ডিফেন্ড অ্যানাদার বাফেলো, এই যে অ্যানাদার বাফেলো এগেইনস্ট আ লায়ন, এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 11 দাগের এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন তাহলে আমাদের হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার যাচ্ছে আমরা সিনোনিমে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে সিনোনিম ফর দ্য ওয়ার্ড পেনিটেন্স। পেনিটেন্স মানে কি? পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা, পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা, পেনিটেন্স মানে হচ্ছে কি? পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা, আমরা দেখে নেব। হ্যাঁ, পেনিটেন্স মানে কি? পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা।
অনুশোচনা, পেনিটেন্স মানে অনুশোচনা। অ্যাডমিরেশন মানে কি? অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা, অ্যাডমিরেশন প্রশংসা। মিজারি মানে কি? মিজারি মানে হচ্ছে দুঃখ, দুর্দশা। ক্লিয়ার? পেশেন্স মানে কি? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। আর রিপেন্টেন্স মানে কি? রিপেন্টেন্স মানে হচ্ছে অনুতাপ বা অনুশোচনা। অতীতে কোনো আমি খারাপ কাজ করেছি, বাজে কাজ করেছি, তার যে অনুতাপ অনুশোচনা, তার মানে হচ্ছে রিপেন্টেন্স। তাহলে পেনিটেন্স অনুশোচনা, রিপেন্টেন্স মানে কিন্তু অনুতাপ অনুশোচনা। ডি ইজ দ্য কারেক্ট সিনোনিম। ক্লিয়ার? অ্যাডমিরেশন মানে প্রশংসা, মিজারি দুর্দশা, পেশেন্স মানে ধৈর্য। 12 ডি আনসার। এবার যাবো নেক্সট 13 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 13 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 13 দাগ বলছে হচ্ছে ইমপ্লোর। ইমপ্লোর মানে কি? ইমপ্লোর মানে হচ্ছে মিনতি করা, মানে অনুরোধ করা বলতে পারি। মিনতি করা, মিনতি করা বা অনুরোধ, মিনতি করা বা অনুরোধ করা বা অনুনয় করা বলতে পারি আমরা, অনুনয় করা। ক্লিয়ার? তাহলে বাদ বাকি অপশানগুলো দেখে নেবো কি বলেছে দেখো। বাদ বাকি অপশানগুলো আমাদেরকে বলছে কম্যান্ড। কম্যান্ড মানে কি? কম্যান্ড মানে কিন্তু আদেশ, কম্যান্ড আদেশ করা, কম্যান্ড মানে হচ্ছে আদেশ করা। ক্লিয়ার? হ্যাঁ এবার কি বলছে, এবার অনার। অনার মানে কি? অনার মানে হচ্ছে সম্মান করা, সম্মান করা। ক্লিয়ার? এবার কি বলেছে প্লিড। প্লিড মানেই হচ্ছে অনুরোধ করা বা মিনতি করা, মিনতি করা। ক্লিয়ার? আর রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো। সঠিক উত্তর বলছে ইমপ্লোর মানে মিনতি করা, প্লিড মানেও কিন্তু মিনতি করা। আমাদের সঠিক উত্তর কিন্তু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি আনসার আর কি। হ্যাঁ একদম তাই, আমাদের সি নাম্বারে যে আর কি প্লিড আছে, প্লিড কিন্তু সঠিক উত্তর। তাহলে 13 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ইমপ্লোর ইজ ইকুয়াল টু প্লিড, মিনতি করা। বাদ বাকি কম্যান্ড মানে কি? কম্যান্ড মানে আদেশ করা, অনার মানে সম্মান করা, আর রিফিউজ মানে কিন্তু প্রত্যাখ্যান করা। এবার যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 14, 14 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 14 হ্যাঁ 14 বলছে সিনোনিম ফর দ্য ইরিউডাইট। ইরিউডাইট মানে কি? ইরিউডাইট মানে হচ্ছে পণ্ডিত, ইরিউডাইট মানে হচ্ছে পণ্ডিত বা আমরা কিন্তু জ্ঞানী বলতে পারি, পণ্ডিত বা জ্ঞানী। ইললিটারেট মানে কি? ইললিটারেট মানে হচ্ছে আমরা বলতে পারি নিরক্ষর, নিরক্ষর যার মধ্যে কিন্তু কোনো শিক্ষার কিছু নেই, নিরক্ষর। ক্লিয়ার? স্ট্রং মানে তো তোমরা সবাই জানো, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। লার্নেড মানে হচ্ছে জ্ঞানী বলতে পারি, লার্নেড মানে হচ্ছে জ্ঞানী। আর ফ্যাশনেবল মানে কি? সুরুচি সম্পন্ন, সুরুচিপূর্ণ, সুরুচিপূর্ণ। ক্লিয়ার? তাহলে এবার সঠিক উত্তরে চলো। সঠিক উত্তর কি বলছে? ইরিউডাইট মানে পণ্ডিত বা জ্ঞানী, লার্নেড মানেও কিন্তু পণ্ডিত বা জ্ঞানী। তাহলে 14 সি ইজ দ্য কারেক্ট আনসার। ইলিটারেট নিরক্ষর, শিক্ষাহীন ব্যক্তি। স্ট্রং মানে শক্তিশালী, ফ্যাশনেবল সুরুচিকর। 14 সি। এবার চলো নেক্সট কি বলছে 15। হ্যাঁ 15তে আমরা চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সিনোনিম কিন্তু আমাদের হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে বলছে যে আই হ্যাভ নট সিন হার, আই হ্যাভ নট সিন হার, আমি তাকে দেখিনি ড্যাশ। দেখো লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, এই লেটলি মানে হচ্ছে রিসেন্টলি মানে সাম্প্রতিক, রিসেন্টলি। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, সাম্প্রতিক, সাম্প্রতিক কিন্তু আমি তাকে দেখিনি। রিসেন্টলি মানে হচ্ছে সাম্প্রতিক, সাম্প্রতিক। তাহলে এখানে কি বলেছে দেখো, আই হ্যাভ নট সিন হিম রিসেন্টলি, আমি তাকে রিসেন্টলি দেখিনি। তাহলে এই লেটলি মানে কিন্তু কেউ দেরি ভাববে না, লেটলি মানে রিসেন্টলি। লেটার অন মানে পরবর্তী সময়ে, লেট মানে দেরি, আর লেটার মানে হচ্ছে লেটের কম্প্যারেটিভ ডিগ্রি, আরও বেশি দেরি। ক্লিয়ার? তাহলে এখানে দেরি টেরি কিছু বলছে না, পরবর্তীকালে বলছে না। আই হ্যাভ নট সিন হার, আমি তাকে দেখিনি। লেটলি মানে রিসেন্টলি, আমি তাকে সাম্প্রতিক দেখিনি। তাহলে 15 এ ইজ দ্য কারেক্ট আনসার। 16 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 16 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 16। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো। 16 বলছে দ্য গভর্নমেন্ট মাস্ট, সরকারের মাস্ট অবশ্যই কি করতে হবে, অল দ্য রিসোর্সেস, সমস্ত উৎসগুলো অফ এনার্জি, এনার্জির যে রিসোর্স, সেই রিসোর্সগুলোকে কি করতে হবে সরকারের। কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। গ্যাদার মানে কি? গ্যাদার মানেও তাই সংগ্রহ করা বা জড়ো করা। ক্লিয়ার? মাস্টার মানেও কিন্তু তাই কালেক্ট, জড়ো করা। আর হারনেস মানে কি? হারনেস মানে হচ্ছে কাজে লাগানো, হারনেস মানে হচ্ছে কাজে লাগানো।
নো। ক্লিয়ার? তো সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, দ্য গভর্নমেন্ট, সরকারের মাস্ট অবশ্যই কি করতে হবে, কাজে লাগাতে হবে, হারনেস কাজে লাগানো, কাজে লাগাতে হবে অল রিসোর্সেস অফ এনার্জি, সমস্ত যে এনার্জির যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? 16 কিন্তু ডি উত্তর। এবার চলো নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ আমাদেরকে বলছে যে অ্যাপিয়ারেন্স, মানুষের যে আবির্ভাব, সামনে দেখে মানুষের মুখ দেখে যেমনটা মনে হয় সেই অ্যাপিয়ারেন্স মানুষের কেমন হয়, অ্যাপিয়ারেন্স দেখেই কিন্তু আমরা ঠকে যাই, মানুষকে দেখে একরকম ভালো মানুষ হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে মানুষ কিন্তু অন্যরকম হয়। তাই বলছে অ্যাপিয়ারেন্সেস, মানুষের অ্যাপিয়ারেন্সগুলো, আবির্ভাবগুলো আর কি হয় দেখো, এখানে লাগবে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তোমাকে এখানে বসাতে হবে অ্যাডজেক্টিভ। কি দেখে বুঝলে? অ্যাপিয়ারেন্স হচ্ছে নাউন, অ্যাপিয়ারেন্স কি, অ্যাপিয়ারেন্স মানে কিন্তু নাউন, এই অ্যাপিয়ারেন্স ওয়ার্ডটা হচ্ছে তোমার নাউন। অ্যাপিয়ারেন্স ওয়ার্ডটা কি, এই অ্যাপিয়ারেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন, NOUN। তাহলে এখানে আমি এমন একটা শব্দ বসাবো যে শব্দটা কি করবে, এই নাউনকে ডিফাইন করবে। তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ডিসেপটিভ, ডিসেপটিভ মানে হচ্ছে প্রতারণাপূর্ণ, প্রতারণাপূর্ণ, প্রতারণাপূর্ণ। ক্লিয়ার? ডিসেপশন মানে কি নাউন, ডিসেপশন মানে কিন্তু নাউন, প্রতারণা। তাহলে প্রতারণাপূর্ণ এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হলো, প্রতারণা নাউন হলো, প্রতারণা নাউন হলো। ডিসেপটিভলি মানে চাতুরির সাথে, চাতুরি মানে চালাকি পূর্ণভাবে, চাতুরির সাথে, চাতুরির সাথে, এটা হচ্ছে অ্যাডভার্ব, ADV। ক্লিয়ার? আর ডি দাগের অপশনটা দেখে নিই, ডিসিভ মানে কি, ডিসিভ মানে হচ্ছে ঠকানো বা প্রতারণা করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের ভার্ব লাগবে না, আমাদের কিন্তু দেখো সি দাগে কিন্তু অ্যাডভার্ব লাগবে না, নাউন লাগবে না, লাগবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, যে অ্যাপিয়ারেন্সেস মানুষের আবির্ভাবগুলো, আর ডিসেপটিভ প্রতারণাপূর্ণ। 17 এ আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আমাদের অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম ভালো করে সুন্দর করে দেখবে, অ্যান্টোনিম ঘাবড়াতে চলবে না, কিন্তু ভুল করলে চলবে না, অ্যান্টোনিম সিনোনিম গুলিয়ে ফেললে চলবে না। ল্যাসিটিউড মানে কি, ল্যাসিটিউড মানে হচ্ছে জড়তাপূর্ণ, জড়তাপূর্ণ বা উদ্যমহীনতা, জড়তা বা উদ্যমহীনতা কিন্তু আমরা বলতে পারি। ল্যাসিটিউড জড়তা বা উদ্যমহীনতা, উদ্যম কিন্তু যার মধ্যে নেই, অলসতা বলতে পারি ল্যাসিটিউড। ক্লিয়ার? অলসতাও কিন্তু আমরা বলতে পারি। প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছে আনন্দ। লাস্ট্রাস মানে কি, ঝকঝকে বলতে পারি বা চকচকে, ঝকঝকে বা চকচকে বা উজ্জ্বল। লেথার্জি মানে কি, লেথার্জি মানেও কিন্তু আলসেমি বা জড়তা বা উদ্যমহীনতা। এনথিউজিয়াজম মানে কি, উদ্যম, উদ্যম কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, ল্যাসিটিউড মানে জড়তা উদ্যমহীনতা, লেথার্জি মানে কিন্তু আলসেমি জড়তা উদ্যমহীনতা, সেম। তাহলে সরি, এটা হচ্ছে সিনোনিম, দেখেছো এখানে কিন্তু আমাদের এক্ষুনি ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সিনোনিম হয়ে গেল। তাহলে আমাদের আনন্দ, আমাদের হচ্ছে উদ্দীপনা হবে, উদ্দীপনা। তাহলে আমাদের কি হবে, এটা সিনোনিম হবে, আমাদের সি হচ্ছে আমাদের সিনোনিম। আমাদের বলেছে কি, অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম হবে এনথিউজিয়াজম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অ্যান্টোনিম ল্যাসিটিউড মানে জড়তা উদ্যমহীনতা, আর এনথিউজিয়াজম মানে হচ্ছে উদ্যম, যার মধ্যে উদ্দীপনা আছে। আমরা কিন্তু এখানে উদ্দীপনাও লিখতে পারি, উদ্দীপনা। তাহলে সিনোনিম যদি আমাদের বলে, সিনোনিম হবে লেথার্জি, আর এনথিউজিয়াজম কিন্তু আমাদের হবে হচ্ছে অ্যান্টোনিম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 18 ডি। 19 দাগ কি বলছে দেখো, 19 দাগ বলছে যে আমাদের অ্যান্টোনিম করতে হবে, ভুল করলে চলবে না। বলছে অ্যান্টিক, অ্যান্টিক মানে কি, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন। ক্লিয়ার? অবসোলেট মানে কি, অবসোলেট মানে হচ্ছে অপ্রচলিত, অপ্রচলিত। ডেস্টিটিউট মানে কি, ডেস্টিটিউট মানে আমরা বলতে পারি যে পরিত্যক্ত, ডেস্টিটিউট মানে হচ্ছে পরিত্যক্ত কিন্তু আমরা বলতে পারি। কারেন্ট মানে কি, কারেন্ট মানে আমরা বর্তমান বলতে পারি, বর্তমান বা আধুনিক বলতে পারি, বা সাম্প্রতিক বলতে পারি আমরা, সাম্প্রতিক। ক্লিয়ার? সাম্প্রতিক। অ্যানশেন্ট মানে কি, অ্যানশেন্ট মানেও কিন্তু প্রাচীন। তাহলে ঘাবড়ানোর জন্যে সিনোনিম দিয়ে দেবে। দেখো সিনোনিম হচ্ছে তোমার কি, অ্যান্টিক মানে প্রাচীন, অ্যান্টিক মানে হচ্ছে কি, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন, অ্যানশেন্ট মানেও প্রাচীন, এটা হবে হচ্ছে সিনোনিম। তোমার লাগবে অ্যান্টোনিম কারেন্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্টিক মানে প্রাচীন, কারেন্ট মানে বর্তমান বা সাম্প্রতিক বা আধুনিক। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। অবসোলেট মানে অপ্রচলিত, ডেস্টিটিউট মানে কিন্তু পরিত্যক্ত। 20 দাগে চলো, আমাদের লাস্ট যে অ্যান্টোনিম সেটা কি বলেছে দেখো, 20 দাগ। 20 দাগ আমাদেরকে বলছে ভেটেরান। ভেটেরান মানে কি, ভেটেরান মানে আমরা বললাম যে অভিজ্ঞ, অভিজ্ঞ বা কিন্তু আমরা প্রবীণ বলতে পারি, প্রবীণ, যার অনেক এক্সপিরিয়েন্স আছে, লং এক্সপিরিয়েন্স। অ্যাক্টিভিস্ট মানে কি, অ্যাক্টিভিস্ট আমরা বলতে পারি সক্রিয় কর্মী,
অ্যাক্টিভিস্টকে আমরা কিন্তু বলতে পারি সক্রিয় কর্মী, কিন্তু আমরা বলতে পারি সক্রিয় কর্মী। এনথিউজিয়াস্ট মানে উদ্যমী বা উৎসাহী ব্যক্তি, উদ্যমী ব্যক্তি কিন্তু আমরা বলতে পারি। নোভিস মানে কি নবশিক্ষার্থী আমরা বলতে পারি, নবশিক্ষার্থী মানে হচ্ছে যার মধ্যে কোনো অভিজ্ঞতা নেই, নতুন কিন্তু সে শুরু করেছে কোনো কাজ করা। তাহলে নবশিক্ষার্থী। আর মাস্টার মানে কি, মাস্টার মানে হচ্ছে প্রভু কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে অ্যান্টোনিম লাগবে। ভেটারান মানে কি, ভেটারান মানে হচ্ছে অভিজ্ঞ বা প্রবীণ, আর নোভিস মানে যে কিন্তু নবশিক্ষার্থী নতুন শুরু করেছে যার মধ্যে কোনো অভিজ্ঞতা এখনো হয়নি। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। অ্যাক্টিভিস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, সক্রিয় কর্মী, এনথিউজিয়াস্ট মানে উদ্যমী ব্যক্তি, মাস্টার মানে প্রভু। 20 সি উত্তর। এবার ছিল নেক্সট 21 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 21 দাগ কি বলছে আমাদের দেখতে হবে। 21 দাগ বলছে কি 21 বলছে ডু নট লুক ড্যাশ দ্য ওমেন। প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন আমাদের দেখো। একটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি আমাদের ফ্রেজাল ভার্ব আছে লুক ডাউন, DOWN, লুক ডাউন আপন যদি বলি বা অন বলি এর মানে সেম। এর মানে হচ্ছে কি হেয় করা, হেয় করা বা উপেক্ষা করা, হেয় করা বা উপেক্ষা করা বা ঘৃণা করা। ক্লিয়ার? উপেক্ষা করা বা অবহেলা করা। বলছে ডু নট লুক ডাউন, লুক ডাউন DOWN মানে মহিলাদেরকে তোমরা উপেক্ষা করো না, অবহেলা করো না, ছোট করো না। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। 21 এ ডাউন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট বলছে 22 দাগ। 22 দাগ বলছে যে অল অব আস আমাদের সবাই ডিভোটেড, ডিভোটেড মানে কি উৎসর্গীকৃত, ঠিক আছে, একে অপরের প্রতি উৎসর্গীকৃত। তাহলে অল অফ আস আর ডিভোটেড টু ওয়ান অ্যানাদার, একে অপরের প্রতি। তাহলে প্রতি বললে আমাদের কি হয়, প্রতি বললেও এমনি আমাদের কি হয় টু। আর অ্যাপ্রোপ্রিয়েট ডিভোটেডের পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন কি হয় টু, ডিভোটেড টু অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে অল অফ আস আর ডিভোটেড টু ওয়ান অ্যানাদার, ডিভোটেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু প্রিপোজিশন আমাদের কি হবে টু। তাহলে অল অফ আস আর ডিভোটেড টু। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে তাহলে 20 কত উত্তর হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে আমরা আরেকবার একটু দেখে নেব যে কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। দেখো ইনফিরিয়ার, তোমাদেরকে অনেকবার বলেছিলাম ইনফিরিয়ার মানে কারোর থেকে ছোট, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। জুনিয়র JUNIO আর জুনিয়র ওয়ার্ডের পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। সুপিরিয়র SUPERIO আর সুপিরিয়রের পরে টু বসবে। ঠিক আছে? আনসার কোনো প্রশ্নের উত্তর, আমরা এটা কিন্তু নাউন হতে হবে। আনসার ANSWER আনসার ওয়ার্ড যদি নাউন হয় এরপরে টু বসবে। ভিজিট VISIT ভিজিট টু বলি না, ভিজিট টু কলকাতা, ভিজিটটাকে নাউন হতে হবে তাহলে এরপরে টু বসবে। ক্লিয়ার? আমরা বলি না কি টু সাকসেস, কি টু সাকসেস, কি KEY কির পরে কিন্তু আমাদের টু বসবে। ঠিক আছে? অ্যাডিক্টেড ADD আসক্ত ADDICTED অ্যাডিক্টেডের পরেও কিন্তু টু বসবে। অ্যাফেকশনেট টু AFF, ঠিক আছে, অ্যাফেকশন TIONATE অ্যাফেকশনেট টু। প্যাশনেট, প্যাশনেট PASSIONATE প্যাশনেট এরপরে কিন্তু টু আমাদের কিন্তু বসবে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 23 দাগ। 23 দাগের প্রিপোজিশনের কোয়েশ্চেনে আমরা যাবো। কি বলছে দেখো, বলছে 23 দাগ বলছে দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং ড্যাশ আর রিভাইজড এডিশন অফ দিস বুক। মানে এই বইটার যে একটা রিভাইজড এডিশন, একটা সংকলন, পুনর্সংকলন, সব কিছু ঠিকঠাক করে একটা নতুন সংকলন কিন্তু পাবলিশার কি করছে, ব্রিঙ্গিং বের করছে, প্রকাশ করছে। তাহলে প্রকাশ করা দেখো ব্রিং অ্যাবাউট, ব্রিংয়ের সঙ্গে যখন আমরা অ্যাবাউট দেব, ব্রিং অ্যাবাউট। ক্লিয়ার? BRING ব্রিং অ্যাবাউট ABOUT ব্রিং অ্যাবাউট মানে কি, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন HAPPEN ব্রিং অ্যাবাউট মানে হ্যাপেন মানে ঘটানো। ক্লিয়ার? যদি ব্রিংয়ের পরে আমরা আউট দিই, ব্রিং আউট OUT ব্রিং অ্যাবাউট মানে কি পাবলিশ PUBLISH পাবলিশ। ব্রিং আউট মানে কি পাবলিশ। ক্লিয়ার? আর যদি ব্রিংয়ের পরে আমরা আপ দিই কি হবে, ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার REAR রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা। আর ব্রিংয়ের পরে যদি আমরা রাউন্ড দিই, ব্রিং রাউন্ড ROUND ব্রিং রাউন্ড মানে কি আরোগ্য লাভ করা, মানে কি রিকভার COVER ব্রিং রাউন্ড মানে রিকভার, আরোগ্য লাভ করা, সেরে ওঠা। ক্লিয়ার? তাহলে এখানে কোনটা হবে, এখানে আমাদের কিন্তু পাবলিশ করা হবে, ব্রিং আউট। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং আউট আর রিভাইজড এডিশন, একটা নতুন সংকলন অফ দিস বুক, এই বইয়ের নতুন সংকলন কিন্তু পাবলিশ করছে। তাহলে 23-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 24 দাগ কি বলছে দেখো।
হ্যাঁ 24 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 24 দাগ আমাদেরকে বলছে যে 24 দাগ বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাফিক্স, বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাফিক্স, সাফিক্স কিন্তু প্রেফিক্স নয় সাফিক্স, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাফিক্স, নিজে যে সাফিক্সগুলো আছে সেই সাফিক্সগুলোর মধ্যে কোনটা ইজ নট সুইটেবল ফর দ্য ওয়ার্ড প্রিভেন্ট, এই প্রিভেন্ট ওয়ার্ডের সঙ্গে 4টে সাফিক্স দিয়ে আছে, কোনটা যাবে না। ক্লিয়ার? সাফিক্স মানে কি কোনো ওয়ার্ড, কোনো ওয়ার্ডের শেষে, আগে নয়, আগে হলে প্রেফিক্স, প্রি মানে আগে, ঠিক আছে, প্রেফিক্স মানে হচ্ছে আগে, PREFIX, প্রেফিক্স মানে হচ্ছে আগে, প্রেফিক্স মানে কোনো শব্দের আগে 2-3টে অক্ষর যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করলে তাকে বলবো প্রেফিক্স। আর সাফিক্স SUFFIX, সাফিক্স মানে কি পরে, কোনো শব্দের পরে যে 2-3টে অক্ষর যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেই 2-3টে অক্ষরকে আমরা সাফিক্স বলবো। ক্লিয়ার? তাহলে প্রিভেন্টের সঙ্গে কোন সাফিক্সটা যাবে না সেটা আমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে এখানে। ওকে, তাহলে দেখো এবল, প্রিভেন্টেবল অবশ্যই হবে, প্রিভেন্টেবল হবে, প্রিভেন্টেবল মানে কি হবে দেখো, প্রিভেন্টেবল PREVENTABLE, প্রিভেন্টেবল মানে কি, প্রিভেন্ট মানে প্রতিরোধযোগ্য, প্রতিরোধযোগ্য, যাকে প্রতিরোধ করা যাবে হবে প্রিভেন্টেবল হয়। প্রিভেন্টিং আমরা কি আগে বলবো, প্রিভেন্টিং, ঠিক আছে, হ্যাঁ প্রিভেন্টিং মানে কি, প্রিভেন্টিং মানে আমরা বলতে পারি যে প্রতিরোধমূলক, ঠিক আছে, প্রিভেন্টিংকে আমরা বলতে পারি নিরোধক বলতে পারি বা প্রতিরোধমূলক, আমরা কিন্তু নিরোধক বলতে পারি, নিরোধক। প্রিভেন্টিং আর প্রিভেন্টিভ যদি আমরা বলি তাও হবে, প্রিভেন্টিভ ওয়ার্ডও আমাদের আছে, প্রিভেন্টিভ TIVE, প্রিভেন্টিভ মানেও কি, প্রিভেন্টিভ মানেও কিন্তু নিরোধক, যে জিনিসটা কাউকে থামিয়ে রাখে। ক্লিয়ার? তাহলে প্রিভেন্টিভ মেজার আমাদেরকে নিতে, আমরা বলি না আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, প্রিভেন্টিভ মেজার, নিরোধক, কোনো একটা রোগ হয়েছে সেই রোগটাকে থামানোর জন্য, বন্ধ করার জন্য বিভিন্ন প্রিভেন্টিং বা প্রিভেন্টিভ মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা প্রিভেন্টিভ মেজার আমাদেরকে অবলম্বন করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রিভেন্টেবলও হয়, প্রিভেন্টেবলও হয়, প্রিভেন্টিংও হয়, প্রিভেন্টিভও হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে, সঠিক উত্তর IOS হয় না, প্রিভেন্টের সঙ্গে IOS যুক্ত হয় না, সঠিক উত্তর কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার ডি। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 25 দাগ, হ্যাঁ 25 দাগ কী বলেছে আমরা দেখে নেবো। 25 দাগ বলছে হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স ফর ভায়োলিন, ভায়োলিন, তাহলে ভায়োলিনের যে আমাদের সাফিক্স, সেই সাফিক্স কী বলবো, যে ভায়োলিন বাজায় তাকে বলবো ভায়োলিনিস্ট। ভায়োলিনিস্টের মানে কি আমরা বলতে পারি বেহালা বাদক, ভায়োলিনিস্ট মানে হচ্ছে বেহালা বাদক, বেহালা বাদক, বেহালা বাদক, ভায়োলিনিস্ট, ভায়োলিনিস্ট, NIST। ক্লিয়ার? ভায়োলিনিস্ট মানে বেহালা বাদক। তাহলে 25 সি ইজ দ্য কারেক্ট আনসার, বাদ বাকিগুলো কিন্তু ভায়োলিনের সঙ্গে যাবে না। 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ বলছে ট্রাস্ট, ট্রাস্ট মানে কি, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। তাহলে 26 দাগ বলছে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স যোগ করতে হবে ট্রাস্টের সঙ্গে, ট্রাস্টের সঙ্গে ট্রাস্ট ওর্দি, ট্রাস্ট ওর্দি হবে, ট্রাস্ট ওর্দি মানে কি বিশ্বাসযোগ্য, ট্রাস্ট ওর্দি মানে হচ্ছে কি বিশ্বাসযোগ্য, বিশ্বাস, যাকে বিশ্বাস আমরা করতে পারি। ওয়ার্ডটা কি, ট্রাস্ট ওর্দি, TRUST, ট্রাস্ট ওর্দি, WORTHY, ট্রাস্ট ওর্দি মানে বিশ্বাসযোগ্য। ক্লিয়ার? সাফিক্স 26-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, হ্যাঁ এবার যাচ্ছি নেক্সট আমরা ন্যারেশন। ন্যারেশন কি বলছে দেখো, ন্যারেশন বলছে ভেরি ইম্পর্টেন্ট, ন্যারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য কমান্ডার সেইড, কমান্ডার বলেছিল লেট দ্য গেটস বি লেফট ওপেন। তাহলে দেখো এটা কিন্তু একটা ভয়েস চেঞ্জ করা আছে ন্যারেশন, কিন্তু ন্যারেশনের মধ্যে যে কোডের মধ্যে যে অংশটুকু আছে লেট দ্য গেটস বি লেফট ওপেন মানে গেটগুলোকে খুলে রেখে দেওয়া হোক, এটা প্যাসিভ। তাহলে এই রকম যদি ন্যারেশনের মধ্যে আমরা পাই যে কোনো প্যাসিভ বাক্য আছে, লেট দিয়ে কোনো প্যাসিভ বাক্য আছে, সেই ক্ষেত্রে লেট দিয়ে প্যাসিভ বাক্য থাকলে আমাদের যখন আমরা ইনডাইরেক্ট করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তখন আমাদেরকে ফর আর টু আনতে হবে, ফর আর টু আনতে হবে। কি বললাম, কোনো ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচে যদি এরকম ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেই অংশটা যদি লেট দিয়ে প্যাসিভ থাকে, লেট দিয়ে প্যাসিভ থাকে, লেট প্যাসিভ লিখলাম আমি, লেট প্যাসিভ, সেক্ষেত্রে তোমাদের নিয়ম কি, নিয়ম হচ্ছে একটা ফর আনতে হবে, একটা টু আনতে হবে, বুঝতে পারবে। তাহলে কমান্ডার সেইটাকে কি করবে, কমান্ডার কমান্ড করবে, তাহলে দ্য কমান্ডার কমান্ডেড বা অর্ডার করলাম আমরা, অর্ডার, দ্য কমান্ডার অর্ডার্ড আদেশ দিয়েছিল ফর দ্য গেটস, অবজেক্ট কোনটা, গেট খোলা রাখবে, কি খোলা রাখবে, গেট খোলা রাখবে, তাহলে অবজেক্ট দিতে হবে, দ্য কমান্ডার অর্ডার্ড ফর দ্য গেটস, অর্ডার্ডের পরে একটা ফর আনতে হবে, দ্য কমান্ডার অর্ডার্ড ফর দ্য গেটস, তারপরে আনবো টু দিয়ে বি দিয়ে লিখে দেবো, টু বি লেফট ওপেন। দেখো অপশন আমরা দেখলে বুঝতে পারবো, অর্ডার্ড, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কমান্ডার অর্ডার করেছিল, অর্ডার বললাম কি ফর আনতে হবে, ফর আনলাম, ফরের পরে অবজেক্টটা দ্য গেটস,
দ্য কমান্ডার অর্ডার্ড ফর দ্য গেটস, তারপরে একটা টু আনলাম, এই দেখো টু, তারপরে বি থেকে যা আছে লিখিয়ে দিয়েছি, টু বি লেফট ওপেন। ক্লিয়ার? তাহলে দ্য কমান্ডার অর্ডার্ডের পরে ফর আনতে হবে, তারপরে অবজেক্ট অর্ডার্ড ফর দ্য গেট টু বি লেফট ওপেন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই ন্যারেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাথায় রাখতে হবে কি, যে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচে কোডের মধ্যের অংশ যদি লেট দিয়ে প্যাসিভ থাকে তাহলে আমাদের ফর আর টু আনতে হবে যখন আমরা ইনডাইরেক্ট করব। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 27-এর, এবার যাবো 28। কী বলছে দেখো, 28ও কিন্তু আমাদের ন্যারেশন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 28 দাগ, হ্যাঁ 28 দাগ কী বলতে থাকে, বলছে হি হ্যাজ জাস্ট সেইড, সে সবে মাত্র বলেছে মাই সান উইল বি ব্যাক অন ফ্রাইডে, আমার ছেলে উইল বি ব্যাক, ফিরে আসবে অন ফ্রাইডে। তাহলে এখানে প্রোনাউন চেঞ্জ হবে, মাই মানে আমার, তাহলে কে বলছে, প্রথম ব্যক্তি হি বলছে, তাহলে মাই মানে আমার, তাহলে হিজ হবে, হিজ সান উইল বি ব্যাক অন ফ্রাইডে। এইবার বিষয়টা দেখো, বাইরে যখন এই যে বাইরে একটা ইনভার্টেড কমার মধ্যের অংশ আর একটা বাইরের অংশ, তাহলে আমি বলেছিলাম বাইরের অংশে যদি সে থাকে, যদি সেইস থাকে, ক্লিয়ার, যদি শ্যাল থাকে SHALL, যদি উইল থাকে, যদি মে থাকে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে ভেতরের অংশের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে কী বললাম, ন্যারেশনে দুটো অংশ, একটা বাইরের অংশ একটা ভেতরের অংশ। বাইরের অংশে যদি সে থাকে, সেইস থাকে, শ্যাল থাকে, উইল থাকে, মে থাকে, হ্যাজ থাকে, হ্যাভ থাকে, HAVE হ্যাভ থাকে, তাহলে ভেতরের অংশের টেন্সের চেঞ্জ হবে না, প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে উইলের কোনো চেঞ্জ হবে না, শুধু মাই সানটা কী হবে, আমার ছেলে, তাহলে একটা ছেলে বলছে, একটা লোক বলছে, তাহলে তার ছেলে হিজ সান হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। অপশানে চলো, অপশান কী বলছে, প্রথম এ দাগ দেখো, হি হ্যাজ জাস্ট সেইড দ্যাট মাই সান, চেঞ্জ করেনি, ভুল, তাহলে এ দাগটা ভুল হয়ে গেল। বি দাগ, হি হ্যাজ জাস্ট সেইড দ্যাট মাই সানটা হিজ সান করেছে, উইল বি ব্যাক অন ফ্রাইডে, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি দুটো ভুল কোথায় দেখে নেবো, হি হ্যাজ জাস্ট সেইড দ্যাট হিজ সান, শ্যাল হবে না, উইলই থাকবে, সি ভুল। ডি দাগ, হি হ্যাজ জাস্ট সেইড দ্যাট হিজ সান উড হবে না। ক্লিয়ার? টেন্সের চেঞ্জ হবে না, তাহলে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার 28-এর। মাথায় রাখবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। এবার চলো নেক্সট 29 দাগ কী বলছে দেখো, 29 দাগ হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। কী বলছে দেখে নেবো। 29 বলছে হিজ মাদার গেভ হিম, তার মা তাকে দিয়েছিল, গেভ হচ্ছে ভার্ব, তাহলে দুটো অবজেক্ট, আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, তাহলে কাকে দিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করলে পেলাম হিম, তাকে কি দিয়েছিল, দেখো কি দিয়েছিল, এটাও কিন্তু একটা অবজেক্ট, আমরা যদি বলি কি দিয়েছিল তাহলে উত্তর পেলাম কিন্তু একটা নোট। তাহলে এই ভার্বের কিন্তু দুটো অবজেক্ট, আর দুটো অবজেক্ট থাকলে দুটো অবজেক্টকে ধরেই কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়, সেটা আমরা দেখব। তাহলে হিজ মাদার গেভ হিম, তাকে দিয়েছিল এ নোট, একটা নোট ফর হিজ টিচার, টিচারকে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে হিম ধরে করলে দেখো, যখন দুটো অবজেক্ট থাকবে দেখবে একটা অবজেক্ট থাকবে হচ্ছে পার্সন, একটা অবজেক্ট থাকবে হচ্ছে পার্সন, একটা অবজেক্ট ব্যক্তি, আর একটা অবজেক্ট থাকবে হচ্ছে একটা থিং, মানে একটা জিনিস, THING। ক্লিয়ার? তাহলে যখন আমরা মানুষটাকে অবজেক্ট ধরে করব, যে অবশিষ্ট অবজেক্ট তার আগে কোনো প্রিপোজিশন আনার দরকার নেই, কিন্তু দুটো অবজেক্ট থাকলে যদি জিনিসটাকে, বস্তুটাকে অবজেক্ট ধরি, তাহলে মানুষ অবজেক্টের আগে একটা টু আনতে হবে। ক্লিয়ার? আমরা কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন কি বলছে একটু দেখে নেব, আর উত্তর কি বলছে, উত্তরে চলে যাব। উত্তর কি বলছে একটু দেখে নেব। দেখো তাহলে হি, দেখো তাহলে গেভ কিন্তু ভার্বের কোন ফর্ম, গেভ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গেভ GAVE, গেভ ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে, ওয়াজ বা ওয়্যার, তাই তো? তাহলে যদি আমরা হিকে অবজেক্ট ধরে করি কি হবে, হির পরে হ্যাড হবে না, ওয়াজ ওয়্যার আসবে, হি একজন, তাহলে ওয়াজ। দেখো এখানে বিতেও কিন্তু ইজ রেখেছে, বি কাটা, সিটা দেখে নি, হি অবজেক্ট, হিমটা প্রথমে আসলে হি হয়ে যাবে, একজন বলে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম গিভেন, হি ওয়াজ গিভেন এ নোট ফর হিজ টিচার বাই হিজ মাদার, একদম পারফেক্ট সিটা। ক্লিয়ার? এইবার যদি আমি একটা নোটকে অবজেক্ট ধরে করি, দেখো সেক্ষেত্রে কি হবে, তাহলে হিকে অবজেক্ট ধরে করেছে, একদম ঠিক আছে। এবার এ নোট একটা পাস্ট টেন্সের জন্য ওয়াজ, একটা নোট বলে ওয়াজ, আগের বেশি হলো ওয়্যার, তাহলে এ নোট ওয়াজ গিভেন, এবার যে অবশিষ্ট অবজেক্ট পড়ে আছে হিম, সেই হিমটা এখানে বসাতে হবে, এ নোট ওয়াজ গিভেন টু হিম, তাহলে বললাম মানুষ অবজেক্ট পড়ে থাকলে মানুষ অবজেক্টের আগে টু দিতে হবে। ক্লিয়ার? তাহলে এ নোট ওয়াজ গিভেন টু হিম ফর হিজ টিচার, TEACHER, ফর হিজ টিচার বাই হিজ মাদার, ক্লিয়ার? তাহলে বোঝা গেল, মানুষ অবজেক্টটাকে মেন অবজেক্ট ধরে করলে বস্তু অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন হবে না, কিন্তু বস্তু অবজেক্টটাকে প্রিপোজিশন মেন অবজেক্ট ধরলে, বস্তু অবজেক্টটাকে মেন অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করলে মানুষ অবজেক্টের আগে কিন্তু একটা প্রিপোজিশন তোমাকে আনতে হবে, সেটা টু। ক্লিয়ার? তাহলে কিন্তু এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হলো, সি। 30 দাগে যাব। 30 দাগে দেখো আমাদের কি বলেছে, ভয়েস চেঞ্জ সামওয়ান, কেউ একজন, গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল, হিম, এটা একটা অবজেক্ট,
কি দিয়েছিল, আর নিউ কেস, একটা নতুন কেস, দুটো অবজেক্ট। এখানেও দেখো একটা মানুষ অবজেক্ট আর একটা বস্তু অবজেক্ট, ক্লিয়ার, ফর হিজ ক্রেডিট কার্ডস, তার ক্রেডিট কার্ডসের জন্য তাকে একটা নতুন কেস দিয়েছিল। এখানেও কিন্তু মানুষটাকেও অবজেক্ট ধরে করতে পারবে, বস্তুটাকেও অবজেক্ট ধরে করতে পারবে। বস্তুটাকে অবজেক্ট ধরে করলে মানুষ অবজেক্টের আগে টু, মানুষটাকে অবজেক্ট ধরলে বস্তু অবজেক্টের আগে কোনো টু বসবে না। দেখি এখানে আমরা কি ধরে করেছি, কোশ্চেনে চলে আসবো। তাহলে গেভ কিন্তু আবার V2 আছে, V2 মানে ওয়াজ ওয়্যার। দেখো প্রথম এক দাগের অপশানে কিন্তু ইজ রয়েছে, ভুল। বি দাগের অপশানে দেখো হ্যাড রয়েছে, এটাও ভুল। সি দাগের অপশানটা দেখে, আচ্ছা ডি দাগে দেখে নাও, ডি দাগে হ্যাজ রয়েছে, ডি দাগে কিন্তু ভুল, ডি ভুল। এবার সি দাগ কী বলছে, সি দাগ দেখো হি, হিমটা হি হয়ে গেল, হিমটা এই যে হি হলো। এবার ভার্বের সেকেন্ড ফর্ম বলে আমাদের ওয়াজ আসলো, হি ওয়াজ গিভেন আ নিউ কেস ফর হিজ ক্রেডিট কার্ড, সি ইজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ। ওকে, তাহলে ক্লাসটা এখানেই, কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে। এবং এই যে 30টা করে আমরা মিক্স প্র্যাকটিস সেট করছি, তোমাদের কেমন লাগছে, যদি কোনো সাজেশান থাকে তোমাদের আমাকে বলতে পারো। এবার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।